আজ 26শে মার্চ 2015 1971-এর এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। সেই ঘোষণার প্রেক্ষিতে বাংলার আবহাওয়ার জনসাধারণ, কৃষক, ছাত্র জনতা, মেহনতি মানুষ অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 9 মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্বের অনেক প্রশিক্ষিত আর্মির মধ্যে উন্নত আর্মি পাকিস্তান, সেই উন্নত পাকি আর্মিদেরকে এই বাংলার মাটিতে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে আনা হয়েছে। ওই সময় যাদের বয়স কত 15, 20, 22, 25, স্বাভাবিক কারণেই তাদের দেশমাতৃকার টানায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। যারা ওই সময় সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছিলেন তারা জাতির গর্বিত সন্তান মনে করি। যারা পারেননি তারা দুর্ভাগা। সবাইকে দুর্ভাগাও বলছি না, সবার সাহস, শৌর্য, বীর্য সমান থাকে না, সবাই যুদ্ধে যায়ও না, কেউ জীবনের রিস্ক নিতেও চায় না, অনেকে, তাতে আপত্তি নাই। কিন্তু ওই স্বাধীনতাকে যারা প্রতিহত করতে চায়, ওই স্বাধীনতাকে যারা স্বীকার করে না, তারা এইভাবে এদেশে কিভাবে বাস করে? এখনো যারা এদেশে বাস করেন চিন্তায় চেতনায় পাকিস্তানি, চিন্তায় চেতনায় এই দেশকে স্বীকার না করে এখনো পাকিস্তানের মন মানসিকতায়, এখনো ব্রিটিশের মন মানসিকতায়, এখনো বিদেশিদের মন মানসিকতায় তাদের হৃদয় ভরপুর। তারা দেশটাকে আবার ওই পর্যায়ে নিয়ে যেতে চায়। এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকের এই দিনের মাধ্যমে প্রত্যেকটা বাঙালির প্রত্যয় হোক একটাই, স্বাধীনতা বিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করে এদেশের স্বাধীনতার যে সম্মান, স্বাধীনতার যে মান, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। মেরি কিষান স্কুল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ, স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষকবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। স্বাধীনতার ইতিহাস, আসলে প্রত্যেকটা মানুষ স্বাধীন হতে চায়। প্রত্যেকটা ম্যান বর্ন ফ্রি, বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। মানুষ তো সবসময় মুক্ত হতে চায়, স্বাধীন হতে চায়, কিন্তু সব ক্ষেত্রে সে বাধা থাকে, সে বন্ধনকে ছিন্ন করতে চায়। আমরা ছিন্ন করতে চেয়েছিলাম 200 বছরের পরাধীনতার গ্লানি। ফরাসির আম্রকারণে, যারা ইতিহাসের ছাত্র, ফরাসির আম্রকারণে 1857 সনে, 1757 সনে, তখনও এই ধরনের বাংলাদেশে যেমন এখনো বেঈমান আছে, তখনও বেঈমান ছিল। জগৎ শেখ, রায়দুল্লাহ, এদের পাশ ছিল। তারা ব্রিটিশের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজ দৌলাকে পরাজিত করলেন। মূলত স্বাধীনতার ইতিহাস আমাদের ওখান থেকেই শুরু। তারপর থেকে এই বাংলায় আর কখনো স্বাধীন ছিল না। সবসময় বিভিন্ন ইংরেজ এসছে, পাকি এসছে। স্বাধীনতার যে ছাত্র পেলাম সেটি হচ্ছে 1948 সালে 200 বছরের ইংরেজ শাসনের পরে 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন একদিকে পাকিস্তান, দ্বিজাতি তত্ত্ব কি একটা বিশ্রী একটা ধারণা, যে যারা মুসলমান তাদের জন্য হবে আলাদা রাষ্ট্র, যারা হিন্দু তাদের জন্য হবে আলাদা রাষ্ট্র। এটা করলো কারা? ব্রিটিশ। ব্রিটিশের সুন্দর সুন্দর চেহারা দেখেন, সাদা, ওই সাদার ভিতর কিন্তু কীট, পোকা, নোংরা, প্রতিবন্ধময় তাদের ইতিহাস। ভাবার কোনো কারণ নাই, ওরা সুন্দর ইংরেজি বলে।
ওদের ইংরেজি সুন্দর ইংরেজি শেখা দরকার নাই, আমার ইংরেজি যথেষ্ট। বাংলাদেশের আমাদের টিচাররা যে ইংরেজি শেখায় ওই ইংরেজি যথেষ্ট। যার মনই ভালো না, যার রক্তটাই ভালো না, যারা মানুষকে মানুষ মনে করে না, তারা মানুষকে শিক্ষা দেবেন কি করে? এই ব্রিটিশের কাছ থেকে আমাদের শিক্ষা কিছু নেই। তাদের কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে ঘৃণা করতে হয় কিভাবে, মানুষকে কিভাবে দাম দমিয়ে রাখা যায় সেটা শিখেছি। পলিটিক্স শিখেছি। এখনো আমরা এই ফর্মুলায় বিশ্বাস করি যে কারোর মধ্যে যখন ভালো দেখবেন, একটা পরিবারের মধ্যে জনবাদ নিয়ে আমি ক্রিমিনাল, যিনি ওই কাজটা করেন উনি তো ক্রিমিনাল, সেই ক্রিমিনালটা ফায়দা লোটে। এই শিক্ষাগুলো তাদের কাছ থেকে বেশি বেশি নেয়। তো ভালো শিক্ষা যেটা না, খারাপ শিক্ষা যেটা, সেই খারাপ শিক্ষা নেওয়ার দরকার নেই। সবসময় আমরা পজিটিভ চিন্তা করা উচিত, আমাদের ভালো ভালো চিন্তা করা উচিত। আমরা প্রার্থনা করি, কি করি? প্রার্থনায় কি কথা বলি? প্রার্থনা যখন করি তখন আমরা ভালো ভালো কথা বলি। কখনো আমরা বলি না যে আল্লাহ আমার মাথা ব্যথা দিয়ে দাও, গড আমার শরীর খারাপ করে দাও, আমার শরীরে ক্যান্সার দিয়ে দাও, নিশ্চয় বলি না। আমরা বলি আমাকে সুস্থ করে দাও, গড আমাকে ভালো করে দাও, সুস্থ করে দাও, মানুষকে ভালো করে দাও, সব মানুষ যেন ভালো হয়ে যায়, দেশটাকে ভালো করে দাও। এই প্রার্থনাগুলো করিয়ে হলো পজিটিভ কথা বলি, ভালো ভালো কথা বলি। তো যারা আমাদেরকে ভালো কথা শেখাতে চায় সেই কথাগুলো আমরা শিখতে চাই, সেই কথাগুলি আমাদের শেখা উচিত। ব্রিটিশ আমাদেরকে সেই কথাগুলো শিখিয়ে শেখায়। 200 বছর ধরে এদেশের সম্পদ লুট করে নিয়ে সম্পদ করেছে, ব্রিটেনকে সুন্দর করেছে, রাস্তাঘাট করেছে, সুন্দর সুন্দর ট্রাম করেছে, বিভিন্ন রাস্তাঘাট করেছে, আলোকোজ্জ্বল শহর করেছে। বলা হতো তখন 200 বছর বা তার আগের ইতিহাস ব্রিটিশের, যে সারা বিশ্বে ব্রিটিশের সূর্য কখনো অস্তমিত হয় না। কারণ আজকে যখন এখানে সূর্য উঠছে, আমেরিকা তখন রাত্রি। আমেরিকাও ছিল একসময় ব্রিটিশের, অস্ট্রেলিয়াও ছিল একসময় ব্রিটিশের। এই সারা বিশ্বে অধিকাংশ দেশ ছিল ব্রিটিশের আন্ডারে। কারণ তাদের ব্রেন এতই ভালো ছিল, এতই স্বচ্ছ ছিল, এতই কূটবুদ্ধির অধিকারী ছিল যে তারা এই বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদেরকে আয়ত্ত করে রাখতো এই ব্রিটিশ। যাই হোক, পরবর্তী আমেরিকা স্বাধীন হয়ে গেছে, অস্ট্রেলিয়া স্বাধীন হয়ে গেছে। আমেরিকা স্বাধীন হয়ে এমন শক্তিশালী হয়েছে যে তারা এখন বিশ্বের নাম্বার 1 জাতি, এখন বিশ্বে তাদের অঙ্গলিখনে সারা বিশ্ব চলে। ব্রিটিশ এখন তাদের থেকে অবশ্যই নিম্ন স্তরে। আমাদের দেশের যে স্বাধীনতা 1947 সালে ওনারা দিয়ে গেলেন, কি দিলেন? একদিকে থাকবে হিন্দু এলাকা ইন্ডিয়া, আর একদিকে থাকবে মুসলমান এলাকা। মুসলমান কোথায়? পশ্চিম পাকিস্তান, এখান থেকে 1200 মাইল দূরে অবস্থান। আর এই পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশ 1200 মাইল দূরে। ওরা ভাষায় বলে ওখানে পশতু, উর্দু, ফার্সি, বিভিন্ন ভাষা আছে ওখানে। 5টা তো স্টেট ল্যাঙ্গুয়েজ, তারপরে আরো অনেক 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 ভাষা ওদের আছে। এই বাংলাদেশে একটি মাত্র ভাষা, সেটা হলো বাংলা। এদেশের মানুষ বাংলায় কথা বলে। পাকিস্তান সৃষ্টি হয়ে গেল, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ দেশের প্রেসিডেন্ট, ওই দেশের ইন্ডিয়ার আলাদা হয়ে গেলেন। পাকিস্তান থেকে চলে আসলেন কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ দেশে। ওদেরকে এখন পাকিস্তানি হতে হবে, উর্দু শিখতে হবে। তারা বলল, একটা আলোচনা অনুষ্ঠানে এসে পাকিস্তানের সেই প্রধানমন্ত্রী এসে বললেন, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। স্বাভাবিকভাবে আমরা কথা বলি, ম্যাও করি বাংলা ভাষায়, কথা বলি বাংলা ভাষায়, খাই খাবারটা চাই বাংলা ভাষায়, কল্পনা করি বাংলা ভাষায়। ওনারা বলছেন যে না, ওই কল্পনাও করতে হবে এখন উর্দু ভাষায়, কে আবহাওয়া ভাষায়। ছাত্রছাত্রীকে জানে উর্দু ভাষা? জানার কথা না, কে আবহাওয়া একটা কিছু বলে আর কি। আমাদের তৎকালীন যে নেতৃবৃন্দ ছিল প্রতিবাদ করলেন, নেতৃত্ব দিয়েছিলেন ছাত্ররা, সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করেছিলেন, এটা হতে পারে না। এই যে প্রতিবাদ শুরু হলো 48 সন থেকে, তারপরে 48 সন ভাষা আন্দোলন, 52 সন ভাষা আন্দোলন, 54 সনের যুক্তফ্রন্টের নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ আন্দোলন,
বিভিন্ন সাহেব আর একজনকে আমি এই মুহূর্তে বলতে পারছি না। পুরো যেখানে 300 আসনের মধ্যে পুরোটাই আওয়ামী লীগের। তার মানে কি রাষ্ট্র ক্ষমতায় আসবে, বসবে আওয়ামী লীগ, ক্ষমতা দিতে হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের প্রধান। সাধারণ মানুষের উপর আক্রমণ করা শুরু করলো পাকিস্তানি আর্মি। আপনারা পরবর্তী ইতিহাস জানেন, অনেক সুন্দরভাবে বলেছেন 30 লক্ষ লোকের আত্মাহুতি, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে। এটাও অনুমান নির্ভর। মৃতের হার আরো অনেক 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 বেশি। ইতিহাস সেটাই বলে। কারণ একটা যুদ্ধ নিরস্ত্র মানুষ একদিকে প্রশিক্ষিত কুকুরের দল, নেকড়ের দল ঝাঁপিয়ে পড়বে দেশের মানুষের উপর। স্বাভাবিকভাবেই যুদ্ধটা হলো একটা অসম যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধে শুধুমাত্র বীরত্ব দিয়ে, শুধুমাত্র দেশমাতৃকার প্রতি ভালোবাসা যাদের ছিল, তারা অস্ত্র হাতে নিল, লাঠি হাতে নিল, বোমা হাতে নিল। তারা দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। পার্শ্ববর্তী দেশ সেই ভারত, যাদেরকে 47 সালে ভাগ করে দেওয়া হয়েছিল, তারা আমাদেরকে সহযোগিতা করল। কল্পনা করতে পারেন, যারা একটু প্রবীণ বাচ্চা ছেলেরা হয়তো তাদের করতে পারবেন না। ওই সময় যদি ওই ভারত যদি এত লক্ষ লক্ষ শরণার্থীকে যাতে জায়গা না দিতেন, যদি এই মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে অস্ত্র সরবরাহ না করতেন, 9 মাসের যুদ্ধে ওই পাখিদের হারিয়ে দেশ স্বাধীন করা এটা অসম্ভব। শুধু না, এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব ছিল না। তারা সহযোগিতা করেছেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। এখন আমাদের দেশটা যে স্বাধীন, এই স্বাধীনতার জন্য যে আমরা স্বাধীন হতে পেরেছি, তারা যে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের জনগণের প্রতি আমরা কৃতজ্ঞ। ইতিহাস আলোচনা করলে আরো অনেক 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 করা যেতে পারে, সময় সংক্ষিপ্ত। ছাত্রছাত্রীরা এত ইতিহাসও শুনতে চান না, ইতিহাস ভালো লাগার কথা না। কিছুক্ষণ পরে কালচারাল প্রোগ্রামে আমি থাকতে পারলে আমার একটু ভালো লাগতো, আমিও নাচ গান শুনতে পারলে আমারও ভালো লাগে। তো শুনতে পারতাম ছাত্রছাত্রীদেরকে সবাইকে নিয়ে। দেশটা কিন্তু স্বাধীন হয়েছে। উনি বলেছেন স্বাধীনতা হয়েছে, স্বাধীন হয়েছে বিধায় আমি আজকে কমিশনার। তা না হলে কেরানি হওয়ার যোগ্যতাও এদেশের মানুষের ছিল না। এমএ পাস আগে করতে পারত। এমএ পাস করে এদেশের মানুষের জন্য ভাগ্যে যে চাকরিটা যুক্ত কেরানি, ক্যাডার সার্ভিসের 31টা ক্যাডার, কোন ক্যাডার সার্ভিসে এদেশের পূর্ব পাকিস্তানি তৎকালীন এই বাংলাদেশি 1-2টার বেশি হতো না। এবং হলে তারা বড় যোগ নিয়ে হতো, জয়েন্ট সেক্রেটারি হতে পারতো না সন্দেহ, আর বাকিগুলো হতো বাকিরাই হতো। এটাই বাস্তবতা। দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতার মর্মটা আমরা খুব একটা বুঝতে পারছি না যে চট করে স্বাধীন হয়েছে। 9 মাসে কিছু লোক চট করে মরে গেল, মেরে ফেলা হলো। 9 মাস পর একটা দেশ স্বাধীন হয়ে গেল, নতুন দেশ, নতুন বাংলাদেশ। বাংলাদেশের রাস্তাঘাট নাই, ক্ষুধায় সাধারণ মানুষ খেতে পারে না, রাস্তাঘাট, রেলওয়ে সবকিছু ধ্বংসপ্রাপ্ত। পুলিশ বাহিনী নাই, সেনাবাহিনী নাই। একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে পুনর্গঠিত করতে কিছুটা সময় লাগলো। ঠিক ওই সময়ের মধ্যেই পরাজিত শক্তিরা আবার শক্তি সঞ্চয় করে ফেললো। দেশটা যার হাতে উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল, সেই বঙ্গবন্ধু তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হলো। তারপরের ইতিহাস 21 বছর ধরে তো গণতন্ত্র দেশে মূলত ছিল না। এটা ওটা সেটা বিভিন্ন লোকজন এসে দেশটাকে চুষে খেয়েছে, কুবলে খেয়েছে। গণতন্ত্র শুরু হলো 90-এর আন্দোলনের পরে। গণতন্ত্রের ধারাবাহিকতা চলছে, ধারাবাহিকতার অংশ হিসাবে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার দেশ পরিচালনা করছে, দেশটার উন্নতির দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। এবং দেশের অর্থনীতিটা এমন ভাবে এগিয়ে যাচ্ছে যে অর্থনীতিটা একটা পাগলা হাতির মতো এগিয়ে যাচ্ছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মিলেনিয়াম গোল 2021 সালের মধ্যে একটা উন্নত, একটা মধ্যমায়ের একটা দেশ তৈরি করা। মধ্যমায়ের দেশ মানে কি কল্পনা করতে পারেন? এখন যে শিক্ষক বেতন পাচ্ছেন 8,000 টাকা, মধ্যমায়ের দেশে 2021 সালে সেই বেতন হয়ে যাবে 30 থেকে 40,000 টাকা। 21 সালে হবে সেটা 40,000 টাকা, 8,000 থেকে 40,000 টাকা।
আপনার জীবনযাত্রা চিন্তা করেন যে এবং জিনিসপত্রের দাম একই স্ট্যাটিক থাকবে, তাহলে কল্পনা করতে পারেন যে আপনার জীবনযাত্রার মানটা কোথায় যাবে। ঠিক একইভাবে একজন রিকশাওয়ালা খেটে খাওয়া মানুষ, তার যে ইনকামটা দাঁড়াবে সেই ইনকামটাও এমন একটা পর্যায়ে যাবে যে তার ইনকামও হয়তো 40,000 হবে না, কিন্তু 20,000 টাকার কমে তার আয় হবে না, 30,000 টাকার কমে তার আয় হবে না, মিনিমাম আয় হবে। আপনারা জানেন এটা জাজমেন্ট হয়, বিচার করা হয় হলো যে মাথা পিছু আয় কত। তো মাথা পিছু আয় এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো $1,000। $1,000 মানে কত? আর 80 × 1,000 8,000 টাকা। 8,000 টাকা 80 টাকা ডলার, 1,000 টাকা মানে 8,000 টাকা। তো 8,000 টাকা একজন লোক আছে, তার কিন্তু চায়ের আটা 8 × 4 যেটা 32,000 টাকা ইনকাম। কারণ 21 সালের মধ্যে যখন যে দিনটার জন্য আমরা অপেক্ষা করছি, তখন কিন্তু ওই ওল্ড হোমে এখনো এই দেশটা অনেক, মানে ওদের সাথে সভ্য অনেক। এই জন্য বলি যে এখনো আমরা বাবা মা দাদা দাদি নানা নানি এদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশে থাকতে চাই, থাকতে পছন্দ করি। বলি এই জন্যই চায়ের কাপ নিয়ে আসো, চা নিয়ে আসো এক গ্লাস। আরে বাবা, এটা তো চা তোমার কাছে, সে তার চাকা নিয়ে আসে, ইচ্ছা করতে রাখা কিন্তু করে না। তো ফলে এখনো আমাদের দেশের কালচার এটা আছে, এটাকে ধরে রাখতে হবে। যারা উঠতি বয়সে সংসার করতে যাচ্ছে তাদের এই চিন্তা করতে হবে, বাবা মা যারা আছে তাদেরকেও এই চিন্তা। উনি যখন বড় হবে ক্যাটকে বলাবেন ক্যাট, এবং আপনি যেমন আপনার বাবা মাকে বোর্ড রূপে পাঠিয়েছেন, হয়তো তাদের বয়স যখন 60 বছর ছিল, আপনাকে ওরা পাঠাবেন 40 বছর বয়সে যে বাবা ক্যাট যতটুকু করবেন ততটুকু ফল ভোগ করতে হবে। এটা ধর্মেরও কথা। তাই আপনি যতটুকু করবেন ভোগান্তি এখানেই করে যেতে হবে, পরকালে তো আছেই, অচেতনা থাক, ওরা ধর্মীয় অচেতনা করা থাক, দুনিয়াতে এটা ভোগ করে যেতে হবে। যতটুকু করবো বাবা মার সাথে ততটুকুই আমাকে করা হবে, তার চেয়ে বেশি আমাকে করা হবে। আমরা যেন ওই পরিস্থিতির শিকার না হই। আমরা এখন যেমন বাবা মার, এখন যখন একটা সন্তান একটা পরিবারে আসে, কি আনন্দ, কি হুল্লোড় আনন্দ। বাবা মার যত সামর্থ্য থাকে সামর্থ্য দিয়ে বিভিন্ন জিনিসপত্র এনে অনুষ্ঠান করে কত কিছু আনন্দ করতে করেন। ওই ছেলে মেয়েটা যখন SSC পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, তখন অন্যের ছেলে মেয়ে হয়ে গেল, তা তো হতে পারে না। ওই ছেলে মেয়ে যেন ওই প্রথম দিনের জন্মের পরে বাবা মার যে ফুর্তি, যে আনন্দ থাকবে, ঠিক শেষ দিন পর্যন্ত যেন বাবা মা ওই আনন্দটা থাকতে পারে। তাহলে আপনার বাবা মার হার্ট অ্যাটাক হবে না। কারণ ওই আনন্দের অনুরণন যদি তার হৃদয়ে সবসময় ধারণ করেন, তাহলে তার মধ্যে টেনশন আসবে না, ওই বাবা মা কখনো হার্টের অসুখ হবে না। তো ফলে আপনার বাবা মাকে আপনি অসুস্থ করছেন, হার্টের রোগী বানাচ্ছেন, ডায়াবেটিকের রোগী বানাচ্ছেন, শুধুমাত্র তাকে টেনশন দিয়ে। কারণ আপনি খারাপ ব্যবহার করছেন, আপনি খারাপ আচরণ করছেন, আপনার এই খারাপ আচরণের কারণে উনি টেনশন করছেন, আর টেনশন হওয়ার সাথে সাথে তার ডায়াবেটিক বেড়ে যাচ্ছে, টেনশন হওয়ার সাথে সাথে তার হার্টের অসুখ বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ফলে আপনি আপনার বাবা মার অসুস্থতার জন্য দায়ী আপনি নিজে কেউ। এবং আপনি যদি একবার দায়ী হয়ে গেলেন, আপনি যদি পরবর্তীতে আপনার সন্তানের কারণে আপনাকে দায়ী হতে হবে একসঙ্গে। তার ফলে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, শুধু আমাদের মধ্যে সঠিক জীবন দৃষ্টির অভাব। সঠিক জীবন দৃষ্টি কি? আমি বেশি বেশি খাবো। মানুষ আয় করে কি জন্য? বেশি বেশি আয় করে কি জন্য? বেশি বেশি খাওয়ার জন্য, তাই তো? কিন্তু 40 বছর পরে, 40 বছর বয়সের পরে কেউ কি বেশি খায়? কেউ তো খায় না। এই বয়সে কেউ আমরা তো কিছু খেতে পারি না। কল্পনা করেন, মানুষের যখন আয়ের প্রতি আসক্তি যখন বেড়ে যায়, তখন সে কিন্তু খেতে পারে না। কি জন্য আসক্তিটা হলো, এটা হচ্ছে ম্যাডনেস, এটা পাগলামি ছাড়া কিছু না। এই যে সম্পদ আহরণ, সম্পদ আয় করা, একটা দুটা তিনটা বাড়ি করা, এটা একটা স্যাডিস্ট মনোভাবের পরিচয়। এই মনোভাব থেকে যদি আমরা একটু বাদ দিয়ে আমার কতটুকু লাগে, কতটুকু প্রয়োজন,
সকালে কি নাস্তা করি, দুপুরে কি খাই, রাতে কি খাই, এই 3 বেলায় তো খাই। মাঝে মাঝে 2টা বিস্কিট খান, একটা সিঙ্গারা খান। সিঙ্গারাও খাওয়া উচিত না, ওটা বাজে জিনিস, তেলে ভাজে, খারাপ জায়গায় ভাজে। যেভাবে নিজের সুন্দর পরিচ্ছন্ন ভালো জিনিস খাওয়া উচিত। এটা খাইতে কয় টাকা লাগে? একজন টিচার যদি 5,000 টাকা বেতন পান, খাওয়ার খরচ কয় টাকা যায়? খুব একটা বেশি যাওয়ার কথা না। আমি আমার কনস্টেবলদের হিসাব থেকে আমি জানি যে আমার কনস্টেবলের যে রেশনটা পায়, যে বেতনটা পায়, রেশনটা সঠিকভাবে যদি তার ওয়াইফ একটা বাচ্চা নিয়ে যদি সে থাকে, 2টা বাচ্চা নিয়ে যদি থাকে, রেশন যেটা পায় সরকার থেকে ওটা খেয়ে শেষ করতে পারবে না, তার বাবা মাকে নিয়েও খেতে হবে, তবু শেষ হবে। যে বেতনটা পায়, যে সেটা যদি তার যদি সুন্দর একটা জায়গা দিতে পারতাম, শুধু আমাদের এখন এই মুহূর্তে কনস্টেবলদের যে তার থাকার জায়গা, অফিসারদের থাকার জায়গাটা যদি দিতে পারতাম আমরা, সরকার যে আমাদের যে রেশনটা দিচ্ছে, যে বেতন দিচ্ছে, এনাফ, শুকরিয়া। এই শুকরিয়াটা করতে হবে। আমি টিচার, আমি ব্যবসায়ী, আমি অন্য পেশার যে কেরানি হই, কেরানি তো একটা ভালো বেতন পায়, হ্যান্ডসাম অ্যামাউন্ট পায়। পাওয়ার পরে তার একমাত্র টার্গেট হয় কিভাবে বেতন যা পাই সেটা পেলাম, উপরি কত পাই ওইদিকে আমার দৃষ্টি। ওই উপরিটার দিকে যদি আমার দৃষ্টি না থাকে, তাহলে আমি যে বেতনটা পাই সেটা দিয়ে যদি আমি পরিকল্পিতভাবে সংসারটা পরিচালিত করি, সরকার যে বেতন দেয় এনাফ ইনশাআল্লাহ। তারপরে সরকার আরো বেতন বাড়াচ্ছেন, সামর্থ্য অনুযায়ী বাড়াচ্ছেন, এবং টার্গেট মিলিনিয়াম গোল যদি ফুলফিল হয় আরো বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে। এখন একটু ধৈর্য ধরার প্রয়োজন, কিন্তু তার কোনো ধৈর্য নাই। সম্পদ আহরণের জন্য, সম্পদকে কুক্ষিগত করার জন্য কারো কোনো ধৈর্যের সীমা নাই, তারা ধৈর্য ধারণ করতে পারে না, আরো চাই। এইটাকে একটু বন্ধ করতে হবে। এই বন্ধ করলে কিছু ভালো মানুষ অলরেডি এসে গেছে ইতিমধ্যে মন্ত্রী পরিষদে সুন্দর ভালো ইমেজের মন্ত্রী মহোদয় আছেন, যে মন্ত্রীদের সম্পর্কে কেউ প্রশ্ন তুলতে পারে না। চট্টগ্রামের 2 জন মন্ত্রী আছে, কেউ কি বলতে পারবে মোশাররফ হোসেন সাহেব পূর্তমন্ত্রী, ওনাকে খারাপ বলার আগে 100বার চিন্তা করতে হবে। জাভেদ সাহেব প্রতিমন্ত্রী, 1000 বার চিন্তা করতে হবে যে ওনাকে বলবো ঘুষখোর, উনি দুর্নীতিবাজ। 1000 বার চিন্তা করে আপনাকে বলতে পারবেন না যে কোথায় উনি দুর্নীতি করলেন। এরকম বাংলাদেশের বর্তমান ক্যাবিনেটে অনেক মন্ত্রী আছে, অনেক ভালো মানুষ আছে, কিছু ভালো অফিসার আছেন, তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। 21 সালের মধ্যে আরো তৈরি হয়ে যাবে। এই তৈরি হয়ে গেলে দেশটার উন্নতি হবেই, এবং আমরা মিলেনিয়াম গোল অ্যাচিভ করবই ইনশাআল্লাহ। আজকের দিনে, এই স্বাধীনতার দিনে আমাদের সবার একটাই প্রত্যয় হোক যে সবাই যদি আমরা একটু ভালো মানুষ হয়ে যেতে পারি। আমার ওই শিক্ষিত ডক্টরেট ডিগ্রি দরকার নাই, বড় অফিসার, কে কমিশনার, কে ডিআইজি, কে সচিব, কে মন্ত্রী, কে হলো, এই ডিগ্রি আমার দরকার নাই। আমার দরকার প্রত্যেকটা মানুষ যদি একজন ভালো মানুষ হয়ে যায়। ভালো মানুষ হলে আর কি কোনো কিছু প্রয়োজন হবে না। আজকের দিনের একটি মাত্র প্রত্যয় হোক, সব মানুষ ভালো মানুষ হয়ে যায়। আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা শুনলাম, সবাই ভালো মানুষ হয়ে যায়, সবাই ধার্মিক হয়ে যায়, রিয়েল ধার্মিক, পথ ধার্মিক না। মুখে এক কথা বললাম, বাস্তবে করলাম অন্য, সেই পথ ধার্মিক না, প্রকৃত ধার্মিক হয়ে যায়। একজন ধার্মিক ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। একজন ধার্মিক ব্যক্তি কখনো মানুষের উপর অন্যায় করতে পারে না। তো রিয়েল ধার্মিক হতে হবে, মানুষ মারতে পারবে না, মানুষ করতে হারাম। একজন মানুষ ধার্মিক ব্যক্তি কিভাবে মানুষ খুন করবে? ফলে একজন ভালো মানুষ কখনো মানুষ খুন করবেন না। ফলে আজকের দিনে আবার আহ্বান জানাচ্ছি, আমরা সবাই একজন ভালো মানুষ। এই যে ছোট ছেলে মেয়েরা, প্রত্যেকের মধ্যে যারা ছাত্র, তারা আজকের থেকে, এই মুহূর্ত থেকে ব্রেনের মধ্যে ঢুকে নাও, আমি ক্লাসে প্রথম হবে, জিপিএ গোল্ডেন জিপিএ 1 পাবো, জিপিএ 5 আমি পাবো 100 বার করে বলবা। প্রত্যেক দিন সকালে 100 বার করে বলো, আমি জিপিএ 5 পাবো ইনশাআল্লাহ, আমি জিপিএ 5 পাবো, আমি জিপিএ 5 পাবো, 100 বার। এবং এসএসসি পর্যন্ত 100 বার করে যাও। তুমি যদি না পাও, আমার নামটা লিখে রাখো, আমার নামটা পাল্টে দিও এসএসসি পরীক্ষা দেওয়ার পরে।
এবং আমাকে একটা রিং করো, যদি তখন তখন বেঁচে থাকি, একটা রিং করো যে না আমি আঙ্কেল আমি তোকে আপনার কথা মতো কথা শুনে আমি প্রথম দিন থেকে আমি এইটা বললাম আত্মবাক্য, এটা আত্মবাক্য। সেই আত্মবাক্যটা হলো আমি জিপিএ 5 পাবো ইনশাল্লাহ, আমি জিপিএ 5 পাবো। একটা মাত্র শিক্ষা, আর কোনো শিক্ষা দরকার নাই, বাকি শিক্ষা তো স্কুলে করবাই, লেখাপড়া করবাই। একটা মাত্র শিক্ষা যে ব্রেনের মধ্যে ঢুকে নাও যে আমি জিপিএ 5 পাবো, 100 বার বলবো সকালবেলা। উনি যদি এসএসসি, ইন্টারমিডিয়েট, জীবনের শেষ ডিগ্রি, জীবনে প্রথম যদি না হতে পারে, আমার নামটা পাল্টে রাখা যাবে, আমার কোনো আপত্তি নাই। এটাই হোক আজকের দিনের একটা আমাদের সবার ছাত্র ছাত্রীর জন্য প্রতিজ্ঞা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা বলতে আসছিলাম হলো 10 মিনিট, অনেকক্ষণ হয়ে গেছে। আমাকে ধৈর্য দিয়ে শুনেছেন যারা, আমি আন্তরিক ধন্যবাদ। শুধু একটা যদি মনে রাখেন তাহলেই খুশি হব। সবার জন্য মেসেজটা হলো সবাই আমরা ভালো হব। এই 100 বার বলি আমরা সবাই ভালো হব, আমি ভালো হব, আমি ভালো হব, আমি ভালো হব। 100 বার বলবেন সকালবেলা, আর ছাত্ররা বলবে আমি জিপিএ 5 পাবো, জিপিএ 5 পাবো। এই দুটো শব্দ যদি মনে রাখেন এবং এই দুই শব্দের সাথে আমি জড়িত যদি থাকি তাহলে আমি খুশি হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, মাননীয় পুলিশ কমিটি।